স্বাগত। এখন সকালে সঙ্গে আছি আমি জেনিসিয়া বর্ণা। 9 বছর পর পুরোপুরি শেষ হতে যাচ্ছে পদ্মা সেতু প্রকল্পের কাজ। এর আগে 2022 সালে সড়কপথ এবং 2023 সালে চালু করা হয় রেলপথ। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর প্রকল্পের কাজের সমাপনী ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আজ দুপুর 3টায় মাওয়া উত্তর প্রান্তে আয়োজন করা হয়েছে এক সুধী সমাবেশের। এবং বিশ্লেষক যারা আছেন, যোগাযোগ বিশ্লেষকরা, তারা বলছেন যে পদ্মা সেতুর মাধ্যমে রাজধানীতে মানুষের যে চাপ আছে সেটি কমানোর সুযোগ রয়েছে। আতাউর নিয়নের প্রতিবেদন। স্বপ্নের পদ্মা সেতুর কাজ শুরু হয় আজ থেকে 2 যুগ আগে। প্রাক সমীক্ষার পর 2001 সালের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার হাতেই 2022 সালের 25 জুন উদ্বোধন হয় 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতুর। এতে যোগাযোগ সহজ ও ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষের। মূল সেতুর নির্মাণ শুরু হয় 2014 সালের 26 নভেম্বর। 7 বছরেরও বেশি সময় লাগে যার সড়কপথ চালু হতে। আর রেলপথ চালু হয় প্রায় 1.5 বছর পর 2023 সালের 10 অক্টোবর। সেতুর রেল ও সড়কপথ তৈরিতে এখন পর্যন্ত ব্যয় করা হয়েছে প্রায় 70,000 কোটি টাকা। আর এর পুরোটাই হয়েছে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে। পদ্মা সেতু নির্মাণে অনেক বাধা বিপত্তি পার করতে হয়েছে সরকারকে। প্রথমে অর্থ যোগান দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকা ও ইসলামী উন্নয়ন ব্যাংক। পরে ষড়যন্ত্র ও দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন থেকে সরে আসে বিশ্ব ব্যাংক। অবশেষে নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। সেতুর সড়কপথ উদ্বোধনে আনন্দ উল্লাসে মেতে ওঠে দক্ষিণাঞ্চল ও পদ্মার দুপারের মানুষ। মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও বঙ্গবন্ধুর মুরাল উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক ও রেল প্রকল্পের পর বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। অসমাপ্ত কাজ সহ 30 জুন পদ্মা সেতুর বিশাল কর্মযজ্ঞ পুরোপুরি শেষ হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ, যার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে মাওয়ার উত্তর থানা সংলগ্ন মাঠে আয়োজন করা হয়েছে সুধী সমাবেশের। একই মাঠে উদ্বোধন হয়েছিল পদ্মা সেতু ও রেল সংযোগের। আর এ কারণে উৎসবের আমেজ বিরাজ করছে পদ্মার দুপারে। রাজনীতিবিদ, কূটনীতিক, আমলাসহ বিভিন্ন শ্রেণী পেশার 1,500 অতিথি আমন্ত্রণ পেয়েছেন সুধী সমাবেশে। মূলত পদ্মা সেতুর বাস্তবায়নকে স্মরণীয় করে রাখতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে সভাস্থলে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রীকে বরণের প্রস্তুতিও। সেতু বিভাগ জানিয়েছে পদ্মার মূল সেতু নির্মাণের বরাদ্দ থেকে 60 কোটি টাকা সাশ্রয় হয়েছে। আর তা থেকেই সমাপনী অনুষ্ঠানের ব্যয় নির্বাহ করা হচ্ছে। সম্প্রতি সেতুমন্ত্রী জানিয়েছে এই প্রকল্পের সব মিলিয়ে 1,500 কোটি টাকার মতো সাশ্রয় হবে। অন্যান্য প্রকল্পের মতো পদ্মা সেতু নির্মাণে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মীদের বিদায় নিতে হচ্ছে না। সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে গঠন করা হচ্ছে কোম্পানি। এতে নিয়োগ পেতে যাচ্ছেন সদ্য সমাপ্ত প্রকল্পের 59 কর্মী। ঢাকাতে মানুষের যে চাপ রয়েছে তা কমানোর সুযোগ রয়েছে পদ্মা সেতুর মাধ্যমে, যা বাস্তবায়নে এখনো সেতুকে কোনো কাজে লাগানো যায়নি বলে জানান এই বিশেষজ্ঞ। পরিকল্পিত উন্নয়ন শিল্পাঞ্চল তৈরি করতে পারতাম। শিল্প থেকে মালামাল আদান প্রদানের ক্ষেত্রে বহির্বিশ্বে আমাদের যে উপযোগিতাটা দরকার ছিল ট্রান্সপোর্টেশনের, কিন্তু সেটা দিতে পারত। এলডিসি গ্র্যাজুয়েশনের পর আমাদের কিন্তু সক্ষমতা ইন্টারনালি বাড়াতে হবে, এটা সেই ভূমিকাটা রাখতে পারত। এখন এই 70,000 কোটি টাকার বিনিয়োগটা মেয়ারলি এটা একটা ট্রান্সপোর্টেশন করিডোর হয়ে গেছে। তাই সড়ক হিসেবে ব্যবহার করা ছাড়া ঢাকার চাপ কমাতে সেতুকে কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে পরিকল্পনা থাকা দরকার ছিল বলে জানান তিনি। ঢাকা ডিসেন্ট্রালাইজ হওয়ার কথা ছিল, এর উপরে অনেক চাপ। এই চাপটা কিন্তু কমাতে পারত যদি ভূমি ব্যবহারটাকে সমন্বিত করে জব ক্রিয়েট করার মাধ্যমে আমি এই চাপগুলিকে কমাতে পারতাম। সেটারও কিন্তু কোনো দৃশ্যমান পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। গত 2 বছরে পদ্মা সেতু দিয়ে 1,27 লাখ যানবাহন চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে প্রায় 2,000 কোটি টাকা। আর এই সেতুর কারণে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের।
আতাউর নিয়ন, এখন, ঢাকা। রাজধানী ঢাকাকে যেই নদী মাঝখান থেকে ভাগ করেছে তার নাম নড়াই। বর্জ্য পদার্থ মিশে এই নদীর পানি আজ বিষাক্ত। নদীতে নেই কোনো মাছও। হাতের ছিলে স্লুইস গেট বসানোর কারণে কারওয়ান বাজার থেকে রূপগঞ্জের যে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো সেটি এখন বন্ধ রয়েছে, যার কারণে দিন দিন কমছে এই নদীর অর্থনৈতিক অবদান। শম্পা বিশ্বাসের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আব্দুল লতিফ। কিছুদিন আগে এক পরিচিত একটি ধাঁধা জিজ্ঞেস করেছিল। ধাঁধাটি হচ্ছে এরকম, কোথায় জল ছাড়া নদী পাওয়া যায়? না, আপনাদেরকে ধাঁধাটি জিজ্ঞেস করব না, বরং উত্তর বলে দিচ্ছি। উত্তরটি হচ্ছে মানচিত্র। মানচিত্রে জল ছাড়া নদী পাওয়া যায়, কিন্তু সত্য হচ্ছে এটাই যে ঢাকার নদীগুলোর অবস্থাও অনেকটাই এই ধাঁধার মতো। এখানে নদীগুলোর অবস্থা অনেকটা বলা চলে কাজীর গরু কিতাবে আছে গোয়ালেনের মতো। এই মোহনার নাম ত্রিমোহনী, কারণ এখানে ধোলাই আর জিরানি খালের সঙ্গে নড়াই নদী এসে মিলিত হয়েছে। যদিও কাগজে কলমে নড়াই নামে নদী থাকলেও বাস্তবে তা রূপ নিয়েছে খালে। দখল, দূষণ আর বর্জ্যে আজ যেন সে মৃত্যুর প্রহর গুনছে। নড়াই নদীতে কি পরিমাণ বর্জ্য আর ময়লা ফেলা হয় তার প্রমাণ এই পানির প্রবাহ। নদীর স্বচ্ছ সাদা জলের ধারার সঙ্গে মিলিয়ে যেতে চায় বনশ্রী, আফতাবনগরের মতো আবাসিক এলাকার কালো জল। তবুও যেন নড়াই তার স্বচ্ছ জলের ধারা আলাদা রেখে বোঝাতে চায়, আমি ওই ময়লা জলে মিশতে চাই না। বর্জ্য মিশে নড়াই নদীর জল আজ বিষাক্ত, দেখা মেলে না মাছেরও। তাই তো এই নদীতে স্নান এখন শুধুই ছেলেবেলার স্মৃতিমাত্র। আগে আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু যেখানে আগে গোসল করতাম প্রায় অনেক করতে প্লাস অনেক মাছ টাছ থাকতো, কিছু থাকতো। আর এখন তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কি অবস্থা। মেরে দেহাটে এসে নৌকা উঠটা তারপরে নন্দনদের বাসায় যাইতাম। আগে তো সুবিধা ভালো আছিল, পানি আছিল বেশি, খাল আছিল বড়, অন্ত বইরা গেছে। এখন শুধু নামই নদী, এই নদী আমাদের কোনো কাজে আসছে না। এখান থেকে আমরা পাচ্ছি শুধু বিষাক্ত হাওয়া আর মশা মাছি সবকিছু। একসময় নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দারা নড়াই নদী দিয়ে তাদের পণ্য এনে মেরাদিয়া হাট কিংবা কারওয়ান বাজারে বিক্রি করতেন। বর্তমানে যে অংশটি হাতির ঝিল নামে পরিচিত সেটিও নড়াই নদীর অংশ হলেও স্লুইস গেট দিয়ে একে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, যার ফলে কারওয়ান বাজারের সঙ্গে রূপগঞ্জের মানুষের ব্যবসা বাণিজ্য এখন নেই বললেই চলে। আগের দিন আর এখন দিন রাত আর দিন বেশ কম, কারণ আগে এই নদীতে মাছ ধরছি, আমরা নিজেরা সাঁতরাইছি, গোসল করছি, এই নদীর পানি খাইছি পর্যন্ত। আর এখন পোকাও থাকতে পারে না। ঢাকা শহরে যত ময়লা আছে 3টা লাইন, একটা চলে রামপুরা দিয়া, আরেকটা চলতেছে নন্দীপাড়া দিয়া, আর সবচেয়ে বেশি আসতেছে এটা এই দয়াগঞ্জের খাল দিয়া, এই যে দোলাই খাল। মাড়ি ভরতাম ওই ইয়াতে রূপগুস্থানাতে, এই মাড়ি একা কারোর মতো লেগেছি বেচছি নিয়ে 150-200 টাকা বেচছি নিয়ে, বহুত কষ্ট করছি। ওখানে যাইতারি না, ওখানে রামপুরা বান দিয়ে লাইছে, এই বান দিয়ে লেগে ওখানে যাইতারি না, রামপুরে তুলি যাইতারি, বাজার তুলি আর হিমুরে যাইতারি না। এত কিছুর পরেও নিরুত্তাপ সিটি কর্পোরেশন। যদিও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে নদীর সীমানা চিহ্নিতকরণের কাজ চলছে, কোথাও কোথাও সেই সীমানা খুঁজেও পাওয়া গেল। যদিও বেশিরভাগ সীমানা চিহ্নেরই দেখা মেলে বাসাবাড়ির দেয়ালে। এতেই বোঝা যায় নড়াই নদীর প্রশস্ততা কেমন ছিল। তবে কবে নড়াই তার পূর্বের রূপ ফিরে পাবে সেই উত্তর জানা নেই কারো। আমাদের চারিপাশ দিয়ে যে নদীগুলো পরিবেষ্টিত রয়েছে, সেটা বুড়িগঙ্গা হোক, বালু নদী হোক, শীতলক্ষ্যা নদী হোক, এখানে যদি কেউ দখলে করতে চেষ্টা করে আমরা অবশ্যই কঠোরভাবে দখলমুক্ত করব। যদি আরও কোনো তথ্য পাই যে এখনও কেউ পায়তারা করছে নদী দখলের, তাহলে অবশ্যই কঠোরভাবে আমরা সেটা দখলমুক্ত করব। সুতিরবোলা খাল হয়ে আমাদের বনশ্রীর সামনে যে খালটা যেটা আছে এটিকে আমরা কানেক্টিভিটি করব। রাজুকের সাথে যে হাতির ঝিলের খালের সাথে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের আছে, আমি সবাইকে বলেছি কানেক্টিভিটি লাগবে। কিন্তু 2020 সালের 31 ডিসেম্বর ওয়াসার কাছ থেকে নদী ও খালের দায়িত্ব বুঝে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাতে পাওয়ার পর থেকে এসব জলাশয় নিয়ে মেয়ররা শুনিয়ে আসছেন নানা পরিকল্পনার কথা। তবে তার বাস্তবায়ন নিয়ে সন্দিহান নদী রক্ষায় আন্দোলনকারীরা। মানুষকে যখন বলি এই নদীটাকে আপনারা রক্ষা করবেন, সংরক্ষণ করবেন, মানুষের মধ্যে কিন্তু সচেতনতা যত দ্রুত এসেছে ঠিক তত পিছিয়েছে আমাদের সরকারের যে প্রতিষ্ঠানগুলো এখানে কাজ করে।
তারা কিন্তু এখনো সচেতন না। তো 2টা মেয়র থাকা মানে কিন্তু আমরা একটু আশ্বস্ত হলাম যে 2টা মেয়র মানে ঢাকার 2 দিক থেকে উত্তর দক্ষিণ মিলে তারা সংরক্ষণ করলে জিনিসটা আরও দ্রুত কাজটা শেষ হবে। কিন্তু আমরা দেখছি যে সমন্বয়হীনতার যে কাজ সেটি তারা করে, যেটা করলে সমন্বয় হবে না, কারোর সঙ্গে কারোর কোনো সমন্বয় নেই। পরিবেশ কর্মীরা বলছেন একসময় নড়াই নদীর দৈর্ঘ্য ছিল 7 কিলোমিটার, যা এখন দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকে কমেছে। পাশাপাশি এই নদীতে একসময় শখানেক নৌকা চলত, সেই সংখ্যাও এখন নেমেছে মোটে 10টিতে। পরিবেশবিদরা বলে থাকেন ঢাকা এবং এর আশপাশে 90-এর দশকে নদী খাল মিলিয়ে মোট জলাধারের সংখ্যা ছিল 70টিরও বেশি। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে 10টির নিচে। নিয়ম অনুসারে ঢাকার 2 সিটি কর্পোরেশনে নগরপিতারা আসেন, মেয়াদকাল পূর্ণ করেন, আবার চলেও যান। আর এই সময়ে তারা নদী খাল উদ্ধারের নামে ঢাকঢোল পিটিয়ে নানান কর্মসূচি চালান। তবে এসব কর্মসূচিতে নদী বা খালের ভাগ্য যে এতটুকুও ফেরেনি সেটি বলার অপেক্ষা রাখে না। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। সিলেটের পার্শ্ববর্তী 13টি উপজেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জকিগঞ্জে অবনতি হয়েছে। এদিকে কুশিয়ারার 5টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপরে থাকায় ঢলের পানি বাঁধ ভেঙে প্রবেশ করছে লোকালয়ে। এ নিয়ে আরও জানাতে জকিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি, জানতে চাই কোন কোন এলাকায় এখনও পানি প্রবেশ করছে এবং যারা ভোগান্তিতে রয়েছেন তাদের আসলে সেখান থেকে তারা যাতে ভালো অবস্থায় যেতে পারেন এবং আশ্রয় কেন্দ্রে যেতে পারেন সেজন্য কোন কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে? বর্ণা এইখান থেকে এখনও জকিগঞ্জ 5 কিলোমিটার ভেতরে। আসলে আমরা জকিগঞ্জে ঢুকতেই কিন্তু ডান পাশে বাম পাশে যেরকম অবস্থা দেখতে পেয়েছি, আসলে হাওরের যে জনপদগুলো রয়েছে সেখানকার যে চিত্র সেটা দেখে মনে হয়েছে যে আসলে বিস্তীর্ণ সমুদ্র, এবং লোকালয়ে ঢুকতেই দেখা গিয়েছে যে লোকালয়ে যে দিক দিয়ে রয়েছে সেদিকটা দেখা যাচ্ছে হাওরের মতো। আসলে এই যে কুশিয়ারার যে 5টি পয়েন্টে এখনও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে সাথে অমলশিদে প্রথম দফার বন্যায় কিন্তু একরকম বলা যায় যে পানি বিপদসীমার উপর দিয়েছিল, দ্বিতীয় দফায়ও পানি বিপদসীমার উপর দিয়েছিল, এবং তৃতীয় দফায় এসেও কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই যে এই ঢলের পানি থেকে শুরু করে জকিগঞ্জে বৃষ্টিপাত এবং এই যে কুশিয়ারার যে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে এবং উপজেলা লাগোয়া যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একরকম ধীরে ধীরে পানি প্রবাহিত হচ্ছে এবং কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং যেহেতু তৃতীয় দফায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, এই যে জকিগঞ্জ এলাকা রয়েছে, জকিগঞ্জে কিন্তু অনেকগুলো আশ্রয়কেন্দ্র রয়েছে এবং একই সাথে সাথে 4টা কলেজ রয়েছে, যেখানে 3টি বেসরকারি এবং 1টি সরকারি, এবং সেই 3টি বেসরকারি কলেজের মধ্যে 1টি বেসরকারি কলেজ আমরা দেখতে পাচ্ছি যে হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ এবং সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন। এখানে নিচে যে বিদ্যানিকেতনটি রয়েছে সেখানে কিন্তু এখনও পানি, সেখানে আশ্রয়কেন্দ্রে যারা আশ্রিতরা রয়েছেন তারা সেখানে উঠতে পারেনি, এবং দ্বিতীয় এবং তৃতীয় তলায় অনেকেই আশ্রয় নিয়েছেন, এবং যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা সেই উঁচু যে কলেজ বা বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে অনেকেই উঠানোর চেষ্টা করেছেন, এবং অনেকে প্রায় আশ্রিতদের সংখ্যা মোটামুটি বলা চলে প্রায় 2000 থেকে 1500-র মতো আশ্রিত সংখ্যা রয়েছে। এবং একই সাথে সাথে এই যে বাঁধ ভেঙে কিন্তু অনেক এলাকা এখন পর্যন্ত প্লাবিত রয়েছে, এবং একই সাথে সাথে এই যে পার্শ্ববর্তী যে উপজেলার যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও প্লাবিত রয়েছে এবং মানুষরা এখন পর্যন্ত দুর্ভোগে রয়েছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। বন্যা, সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ খবরগুলো জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল রাফি। এই মুহূর্তে এখন সকালের সময় হলো বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন সকালে। খুলনায় গত কয়েকদিনের বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির ক্ষেত। এতে গত সপ্তাহের তুলনায় বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। এ বিষয়ে আরও জানাতে নগরীর সোনাডাঙ্গা পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানতে চাই যে সবজির দাম বেড়েছে, কোন সবজির দাম কেমন? বন্যা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু সবজির যে দাম সেটা কিন্তু বেশ চড়া রয়েছে বাজারে। আজকে কিন্তু বাজারে 5 টাকা থেকে শুরু করে প্রতি কেজিতে কিন্তু আমরা দেখেছি যে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে এখানে প্রায় বেশ কিছু সবজির দাম।
এখানে কিন্তু সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কম। আপনি বাজারটাই দেখতে পাচ্ছেন, আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাজারে তেমন সবজি কিন্তু আজকে নেই। আজকে সবজির দাম দর যদি আপনাকে বলি, যে শাকটি আপনি দেখছেন লাউ শাক, এটি কিন্তু প্রতি গত কয়েকদিন ধরে কিন্তু বিক্রি করা হচ্ছে 10 থেকে 15 টাকার মধ্যে প্রতি কেজি। সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 20 থেকে 25 টাকা পর্যন্ত প্রতি কেজিতে। এছাড়াও অন্যান্য সবজির মধ্যে রয়েছে যেমন ঝিঙে আজকে কিন্তু 40 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়াও উচ্ছে বিক্রি করা হচ্ছে 80 টাকা প্রতি কেজি, উচ্ছে 80 টাকা করে বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু 40 থেকে 45 টাকা ছিল। এছাড়াও কিন্তু 12 টাকার মিষ্টি কুমড়া 20 টাকা করে কেজিতে বিক্রি করা হচ্ছে। তবে সবথেকে বেশি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বেগুনের দাম সবথেকে বেশি বেড়েছে। সেটি কিন্তু আজকে 100 থেকে 120 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু 40 থেকে 45 টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে। তো এখানে এছাড়াও কাঁচা মরিচের দাম কিন্তু বেশ চড়া আজকে আমরা দেখেছি, সেটি কিন্তু আজকে 220 টাকা করে কেজি প্রতি কেজিতে বিক্রি করা হচ্ছে, যেটি গত সপ্তাহে কিন্তু 180 টাকা করে কেজি বিক্রি করা হয়েছে। তো মোটামুটি এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে বৃষ্টির কারণে এখানকার ফসলের যে ক্ষেতগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বাজারে যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কমেছে, এবং এই সরবরাহ কমার ফলে কিন্তু এই বাজারের যে চাহিদা সেই চাহিদা মাফিক কিন্তু সবজি আসছে না। এর ফলে কিন্তু বাজারে যে সবজির যে দাম সেটি কিন্তু বেশ চড়া হয়েছে এবং আরও কিছুদিন থাকবে, এবং বৃষ্টি মৌসুমে যদি বৃষ্টি এভাবে অনবরত হতে থাকে তাহলে কিন্তু সবজির যে ক্ষেতগুলো সেটি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে, এবং এই দাম কমার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে সবশেষ। খুলনা থেকে সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন রামিম চৌধুরী। এই মুহূর্তে এখন সকালে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও স্বাগত এখন সকালে। দেশের বাইরের খবর। যুক্তরাজ্যে কনজারভেটিভদের 14 বছরের শাসনকে হটিয়ে নিরঙ্কুশ জয়ের পথে লেবার পার্টি। ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপ বলছে নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কির স্টারমার। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বার্তা দিয়েছেন 61 বছর বয়সী রাজনীতিক। জরিপ অনুযায়ী 410 আসন পেয়ে বিশাল জয় ও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারে লেবার পার্টি। বিপরীতে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এক যুগের বেশি সময় দেশ শাসন করা রক্ষণশীলরা পেতে পারে মাত্র 131টি আসন, আর লিবারেল ডেমোক্রেট সহ অন্যান্যরা 109টি। একক সরকার গঠনে ব্রিটিশ পার্লামেন্টের 650 আসনের মধ্যে ন্যূনতম 326 আসন দরকার বিজয়ী দলের। যুক্তরাজ্যে 2005 ও 2010 সালের নির্বাচনে শতভাগ এবং 2017 ও 19 সালে 96% সঠিক হয়েছিল বুথ ফেরত জরিপ। এরই মধ্যে দিয়ে শেষ করছি এখন সকাল। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekontv।